তো নমস্কার আমার প্রিয় সকল দর্শক বন্ধুরা, তোমরা দেখতেই পারলে একটা মহা আন্দোলন যেটা আমরা সারা বিশ্বের মানুষ আমরা জানি, সেই আন্দোলনে যোগ দিতে কিন্তু আমিও চলে গেছিলাম গায়ে 102 জ্বর নিয়ে। তোমাদের প্রথম আরজিকর হসপিটালের একটা ঘটনা আমি শেয়ার করেছিলাম, যেখানে তোমাদের বেসিক্যালি একটা ভয়েস, সেই ভয়েসটা কিন্তু আমার না, সেই ভয়েসটা হচ্ছে আরজিকর হসপিটালের একজন কর্মরত নার্সের, তার একটা ভয়েস যেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, তোলপাড় করছিল। সেই ভয়েসটা আমি তোমাদেরকে অ্যাড করে জাস্ট বোঝাতে চেয়েছিলাম যে আত্মা, ভূত, প্রেত এটা ডাক্তার, নার্স, আয়া তারাও কিন্তু বিশ্বাস করেন। তো তোমরা সেই ঘটনাটাকে কজন কিরম ভাবে নিয়েছো জানি না। ওখানে আমি কিন্তু আমাদের তিলোত্তমাকে নিয়ে কোনো রকম কথা বলিনি, তবে হ্যাঁ আজকে বলতে বাধ্য হচ্ছি, আজকে বলবো। আর আজকের যে কথাগুলো আমি তোমাদের বলবো, কথাগুলো শুনবে, তারপর আমি দুটো সত্য ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার এই চ্যানেলটা হচ্ছে সত্য ভৌতিক ঘটনার উপর নির্ভর করে আমি এখানে কন্টেন্ট বানাই। আমাকে আমার প্রিয় প্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকে থাকেন না কেন আমাকে ঘটনা শেয়ার করেন, সেই ঘটনাগুলো আমি আমার এই চ্যানেলে দর্শকের উদ্দেশ্যে তুলে ধরি। আমার এই চ্যানেলটা শুধুমাত্র ভৌতিক চ্যানেল। তো এইখানে আমি তোমাদের কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমরা একটা জিনিস খুব ভালো করে জানি, কোনো মানুষের যদি অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, বা একটা মেয়ে বলো ছেলে বলো যারই হোক, যদি তার জীবনের অনেক কিছু স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো সে যদি ফুলফিল না করতে পারে, তাকে যদি হত্যা করা হয় বা অকাল মৃত্যু বরণ হয়ে যায় তার, তাহলে সেই আত্মাগুলো কিন্তু ঘুরে বেড়ায়। এইটা শুধু আমি বলছি না, এটা দেখবে তোমাদের কারোর পরিবারেরও কারোর সাথে এরকম হতে পারে। হয়তো কেউ মারা গেছেন কিন্তু তার আত্মাটা এখনো পর্যন্ত সেই বাড়ি ত্যাগ করতে পারছে না, বাড়ির লোককে দেখা দিচ্ছে, তার অস্তিত্ব বোঝাচ্ছে। হয়তো এরকমই আজকে কিন্তু ঘটনাও আছে, সেই ঘটনাগুলো আমি বলবো। তবে আজকে আমাদের তিলোত্তমাকে নিয়ে কিছু কথা বলবো। তোমরা অনেকেই আমার প্রথম যে আরজিকর হসপিটালের আমাদের যে তিলোত্তমার বিষয়ে আমি শেয়ার করেছিলাম, তোমরা অনেকে বুঝেছো, অনেকে বুঝুনি, নেগেটিভ কমেন্টস করেছো, আবার অনেকে পজিটিভও, তোমরা যারা শুনেছো তোমরা পজিটিভ কমেন্টসও করেছো। কিন্তু আমি বলতে চাই এইটাই, সেটা হচ্ছে একটা মেয়ে, আমাদের তিলোত্তমার কথা বলছি, যিনি এত ভালো ছিল, যেটা পরে পরে আজকে এই নৃশংস একটা হত্যা ঘটে গেছে। তাই আমরা জানতে পারছি যে আমাদের তিলোত্তমা বাস্তবে মৃত্যুর আগে কতটা ভালো ছিল। উনি শোনা যাচ্ছে এখন মানুষের মুখে মুখে যে এমন একজন ডাক্তার ছিলেন, বিনা পয়সায় অনেক মানুষকে চিকিৎসা দিতেন, বিনা পয়সায়, টাকা নিতেন না। অনেক 50 টাকা করে ভিজিট নিত, বুঝতে পারছো? আরজিকর হসপিটালের একজন ডাক্তার, তিনি 50 টাকা ভিজিটে গরিব মানুষদের চিকিৎসা দিতেন। এখন যেখানে আমরা জানি গেলে পারে ঝুড়ি ঝুড়ি টাকা আগে দিতে হয় ভিজিট, তারপরে তো আছেই রিপোর্ট। তার জন্য অনেক গরিব মানুষ যারা ডাক্তারখানার নামেই ভয় পায়, ডাক্তার দেখাতে ভয় পায়, যে গেলে পারেই তো রিপোর্ট লিখে দেবে, ভিজিট দিতে হবে, 500 টাকা কোথায় পাবো? একবেলা একটা নিম্নবর্তী যারা হয়, একদম নিম্ন শ্রেণীর, তারা একদিনে 500 টাকা রোজগার করতে পারে? পরিবারে তো তার 4-5টা মানুষ থাকে, তাদের মুখে অন্ন কি দেবে? আর তারা ডাক্তার কি দেখাবে, রিপোর্ট কি করবে? কিন্তু আমাদের তিলোত্তমা সেই দিকটা কিন্তু নজর রাখতো। স্বপ্ন ছিল অনেক ছোটবেলা দিয়ে আমি ডাক্তার হব, এটা আমরা সবাই জেনে গেছি। আজকে আমি কি বলতে চাইছি তোমাদের সেটা বোঝাচ্ছি। সেটা হচ্ছে আমি যে বলেছিলাম না যে আমাদের তিলোত্তমার আত্মা
যেরকম দুজন নার্স ওখানে কথোপকথন করছিল যে আমাদের ভয় লাগছে, মনে হচ্ছে যেন সেই মেয়েটির আত্মা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তারা বলছিল এই কথাটা, আমরা ভয়তে কাজ করতে পারছি না। এই সেমিনার রুম যেটা 4 তলায় ঘটেছে এই ঘটনাটা, আমরা 2 তলায় রয়েছি, কিন্তু দোতলায় থেকেও আমাদের ভয় লাগছে, কাজ করতে পারছি না। তাহলে তারাও তো বিশ্বাস করে যে ভূত বা আত্মা তার অস্তিত্ব হয়। আমি কিন্তু সেটা প্রমাণ করতে গেছিলাম। আর আজকে বলছি, কেউ বলতে পারবে এইটা যে আমাদের যে তিলোত্তমার উপর এত নৃশংসভাবে হত্যা করা হয়েছে মেয়েটাকে কিভাবে, আমি কিচ্ছু এখানে আর ডিটেলসে তুলে ধরবো না, কারণ আমরা সবাই জানি। আর আমার বললে না গায়ের রক্ত গরম হয়ে যায়। আজকে এইটুকুনি বলবো যে সেই মেয়েটি আমাদের তিলোত্তমা, আমাদের ঘরের বোন, আমাদের ঘরের দিদি, আমাদের ডাক্তার দিদি, যে চলে গেল এরকম ভাবে, তাকে এত কষ্ট দিয়ে, তার নাক চেপে মুখ চেপে দেয়ালে তাকে মাথা ঠুকে দিয়ে, তার চোখে চশমার কাজগুলো পর্যন্ত চলে গেছে, চোখ দিয়ে তার ব্লিডিং হয়েছে, অসংখ্য শরীরে 113টা কামড়ের দাগ, তারপরে তো আরো অনেক কিছু। তাহলে সেই মেয়েটা তখন তো জানতো না যে আমি মারা যাব। যখন সে তার ভালোবাসার মানুষটার সাথে রাত 11:30টার সময় ফোনে কথা বলেছে, তখন কি সে জানতো? যখন রাত 2টোর সময় সে তার সহ ডাক্তার কর্মীদের সাথে আবার অর্ডার করে খাবার খেয়েছে, তখন কি সে জানতো যে আমার সঙ্গে আর কিছুক্ষণ পর কি হতে চলেছে? কিছুই জানতো না। তার নভেম্বর মাসের সামনে বিয়ে ছিল, তার তো অনেক স্বপ্ন ছিল, তাই না? তার অনেক স্বপ্ন ছিল, সে মার্কেটিং করবে, সে ঘুরতে যাবে, তার নতুন একটা জীবন শুরু হবে, তার প্ল্যানিং। সেই মানুষটাকে এরকমভাবে হত্যা করে দিল। সেই মানুষটা কে বলতে না পারে যে সে আত্মার রূপে এখনো ওই হসপিটালে ঘুরে বেড়াচ্ছে? অবশ্যই ঘুরে বেড়াচ্ছে, অবশ্যই ঘুরে বেড়াচ্ছে, এটা আমি বলছি। কারণ একটা মেয়েকে এরকমভাবে হত্যা করলো, সেই মেয়েটা কোনোভাবেই তার আত্মা শান্তি পাবে না, তার মুক্তি হবে না। কারণ আমরা অনেক এরকম দেখি আমাদের আশেপাশে, যারা কোনো আঘাতকে, যারা ভালোবাসায় প্রেমে আঘাতকে, বা শ্বশুর বাড়ি থেকে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিচ্ছে, গায়ে আগুন দিয়ে দিচ্ছে, তাদের আত্মাও কিন্তু থেকে যায়, তারা কিন্তু তিলে তিলে শাস্তি দেয়। হ্যাঁ, অনেকেই আমাকে বলেছো তোমরা কমেন্টসে যে দিদিভাই আমাদের তিলোত্তমা যদি ফিরেও আসে, তাহলে এই যারা অপরাধ করেছে অপরাধীদের শাস্তি কেন দিচ্ছে না? অবশ্যই দেবে। দেখো না, একটা জিনিস ভাবো না, এর আগেও তো হয়েছে এরকম। এটা তো প্রথম না, এর আগেও একজন ডক্টর, উনিও আসছিলেন স্কুটি করে, তাকেও এরকমভাবে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, তাকেও কিন্তু ধর্ষণ করা হয়। তারপরেও কিন্তু প্রতিবাদ হয়েছিল, কিন্তু এরকমভাবে কি চলেছিল? চলেনি। এটা চলছে কেন বলো তো? তিলোত্তমা তো আছে, সেই জিনিসটা থামতে দেবে না। এর শেষ পর্যন্ত আমরা দেখে তারপরেই ক্ষান্ত হব, এর শেষ আমরা দেখবই। সেই জন্যই আজকের কথাগুলো বলা, যে আমাদের তিলোত্তমার আত্মা কিন্তু কোনোভাবেই ভেবো না যে সে শান্তিতে আছে। অনেকে বলো না যে কেন তুমি ওকে নিয়ে কাটাছেঁড়া করছো, সে তো তার জায়গায় ভালো আছে। কি করে বলছো তোমরা? সে ভালো আছে, তার সাথে এরকম হলো, সে বাবা মায়ের একটা মাত্র সন্তান, সে তার বাবা মায়ের একটা মাত্র সন্তান, রীতিমতো বাবা মাকে খুব কেয়ার করতো, যেটা প্রতি কটা সন্তানের করা দরকার। এত ভালো একটা মেয়ে এরকমভাবে নৃশংস হত্যা করেছে, যারা করেছে তারা কি এত তাড়াতাড়ি ছাড় পেয়ে যাবে? কি করে ভাবছো তোমরা? কি করে ভাবছো? আমার তো মনে হয় যারা নেগেটিভ কমেন্টস করো তারা মনে হয় ওই একই দলের রয়েছো তোমরা, ওই জন্য নেগেটিভ কমেন্টস করো, যাতে আমি এইসব বিষয় নিয়ে তোমাদের সামনে না বলি। কেন বলবো না বলো তো? সেও একটা মেয়ে, আমাদের তিলোত্তমা, আমিও একটা মেয়ে, আর আমাদের বিশ্বে অসংখ্য নারী আছে, কেন বলবো না? আজকে আমি সোশ্যাল মিডিয়ার তরফে, যেহেতুনিক আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার অধিকার আছে। যারা কন্টেন্ট ক্রিয়েটার না, তারাও কিন্তু এরকম আমারই মতো অনেক প্রশ্ন, অনেক কথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের আওয়াজ সকলের নয়, আমি তুলছি। কেন তার আত্মা শান্তি পাবে? কেন তার আত্মা কেন শান্তি পাবে? সে কি
তার কি মৃত্যুর সময় হয়েছিল যে সে চলে গেছে? কখনোই না। তাকে এরকমভাবে হত্যা করেছে, তাকে এরকমভাবে মেরেছে। আমি তো বলবো যে আমাদের তিলোত্তমার আত্মা হসপিটালে থাক, হসপিটালে থাক, হসপিটালে থেকে প্রতি কটা মানুষকে তার অস্তিত্ব বোঝাক। আর যারা অপরাধী তাদের সাজা দিক, তাদের শাস্তি নিজের হাতে দিক। এইটুকুনি বলবো, বলে এখানেই আজকে ইতি করব আমাদের তিলোত্তমাকে নিয়ে। দেখো, যারা নেগেটিভ কমেন্টস করবে আমি তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি, আগে ভালো করে প্রতি কটা কথা শুনবে, ভালো করে বুঝবে, তারপর নেগেটিভ কমেন্টস করবে। আর যারা নেগেটিভ কমেন্টস করতে বসে আছো আমি তাদের কোনো রকম উত্তর দেব না, ঠিক আছে? তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, নমস্কার। প্রত্যেক দিনের মতো আমরা ঘটনায় আসলাম। আজকে দুটো ঘটনা থাকবে, ঠিক আছে? যেটা আমার কন্টেন্ট, আমি সেই কন্টেন্টে আসলাম। আচ্ছা, আমাদের দুটো ঘটনা। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নাও। তাহলে চলো, আজকে কিন্তু দুটো ঘটনা না বেশ ভয়ের, মারাত্মক ভয়ের। প্রথম ঘটনাটা বলবো রিসেন্ট ঘটে গেছে আমাদের এখানে। বলি ঘটনাটা, শোনো। আমাদের এখানে একজন মানে লোক আছে যাকে আমরা মামা মামা করে ডাকি, সবাই আমরা মামা বলি লোকটাকে, মানে আমরা বলতে পাড়ার সবাই ওনাকে মামা বলেই ডাকে। তো সেই মামা হঠাৎ করে একদিন, আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি, আমি, আমার বাবা, আমার মা, সবাই আমরা রাস্তার মোড় মাথাটায় দাঁড়িয়েছিলাম। এই আমাদের তিলোত্তমাকে নিয়ে একদিন কথা হচ্ছিল, মানে জাস্ট আমি ডাক্তার দেখিয়ে ফিরছিলাম। আমি তোমাদের এই দুদিন আগেকারেরই কথা বলছি। শরীরটা খারাপ, তোমরা জানো, ডাক্তারের কাছে গেছিলাম। তবে এখন অনেকটা ভালো আছি, অনেকটা তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো ওখানে দাঁড়িয়ে তখন সেই মামা আসে। মামা আসতে তখন আমার বাবা বলে যে, কি মামা, কোথায় যাচ্ছেন? আমার বাবাও মামা বলে, আমিও মামা বলি, আমার মাও মামা বলে, শুধু আমরা না, এখানে সবাই ওনাকে মামাই বলে। তখন সেই মামা বলছে যে, এই তো আমাদের যা পশ্চিমবঙ্গের অবস্থা, যেখানে কে দাঁড়াচ্ছি একই কথা, আমাদের তিলোত্তমার, আচ্ছা দোষীরা কি ধরা পড়বে? এই কথা নিয়ে কথা বলতে বলতে তখন আমি বললাম যে, তিলোত্তমার আত্মা যদি থেকে থাকে, ওকে যেরকম নৃশংস হত্যা করেছে, তাহলে আমি বলবো ডেফিনেটলি ও যেন সেই দোষী যারা, তাদেরকে যেন ঘেঁটি মুটকে মুটকে মারে। আমি বলছি ওখানে দাঁড়িয়ে। তখন সেই মামা বলছে, হ্যাঁ, অস্বাভাবিক তো কিছু নেই, হতেই পারে, না হওয়ার কি আছে? কারণ আমরা আশেপাশে এরকম অনেকেই দেখি যে বাড়িতে বহু মানুষ এরকমভাবে নির্যাতিত হয়, যাদেরকে ইচ্ছাকৃত মেরে দেওয়া হয়, বিষ খাবিয়ে দেওয়া হয়, অনেক কিছু আমরা দেখি। তাদের আত্মা কিন্তু থাকে, ফিরে আসে। তাহলে এই মেয়েটার আত্মা না আসার কি আছে? এই কথা নিয়ে তখন সেই মামা বলছে যে, তাহলে বলি শোনো একটা কথা। তো আমরা সবাই দাঁড়িয়ে, তখন কি ব্যাপার? এবার ওই মামার সাথেই ঘটেছে, তাও ঘটনাটা দেড় মাস আগে, বেশি দিনের না। বলছে আমাদের এখানে একটা পুকুর আছে, বিশাল বড় পুকুর। ওই পুকুরেরও একটা হিস্ট্রি আছে, অন্য কোনো দিন বলবো। তো ওই বিশাল বড় পুকুর, বলছে মামা কেউ নেই, মা নেই, বাবা নেই, কেউ নেই, ওই মামা একাই থাকে বাড়িতে। তো ওই মামা স্নান করতে গেছে পুকুরে। বলছে পুকুরে স্নান করতে গেছি, প্রত্যেক দিনই পুকুরে যায় স্নান করতে। তা দুপুরবেলা তখন প্রায় 1:30 পৌনে 2 বাজে, দুপুরে স্নান করতে গেছে। একা একা নিজে বাজার করে, একা রান্না করে, একাই খায়। বলছে পুকুরে যখন যায় তখন পুকুরের যে পাড় থাকে না, সিঁড়ি, প্রচুর জল, এখন বর্ষার সময় তো, যেহেতু এই জলটা পুকুরে একদম কানায় কানায়, একটা সিঁড়ি বাদ দিয়েই জল। তো ওই একটা সিঁড়ির মধ্যেই একটা এরকম ঘট বসানো, মামা বলছে একটা ঘট বসানো। ঘরটার উপরে একটা ঢাকনা দেওয়া আছে, ঠিক আছে? মানে ঘর তো, উপরে একটা চাপা দেওয়া। তা মামা প্রথমে লক্ষ্য করেনি, পাশে একজন ওই ঘাটেরই পাশে উপর দিকটায় বসে কাপড় কাচ্ছে পুকুরে, বেটা ছেলে। তা মামা যখন যায় তখন মামাকে আবার সেই লোকটা বলে, মামা স্নান করবেন নাকি? তা মামা বললো, হ্যাঁ রে, একটু স্নান করে যাই, বাড়িতে আজকে জল তোলা হয়নি। মামা এমনি টাইমের কল থেকে জলটা তুলে আনে, কিন্তু সেদিনকে মামা জল তুলিনি। তা সেদিনকে গেছে, অন্যদিনও মামা স্নান করতে যায় পুকুরে। মামা বলছে যে, আমি ওই যে একটা সিঁড়িতে পা দিয়েছি, জাস্ট ওই যে একটা মাটির
হাঁড়ি মতো বসানো ছিল, ওইটা না মামার পায়ে লাগে। যেই মামার পায়ে লাগে সাথে সাথে ওই হাঁড়িটা জলের মধ্যে পড়ে যায়, জলে পড়ে যায়। এবার যখন জলের মধ্যে পড়ে যায় তখন মামা বলছে, যা এখানে কে হাঁড়ি বসিয়ে গেছিল রে, পড়ে গেল। এবার যে কাপড় কাচ্ছে সে তখন বলছে যে, ও মামা, হাঁড়িটায় আপনি পা লাগিয়ে দিলেন, ইস এবার কি সর্বনাশ হবে। তখন সেই মামা বলছে, কেন রে, হাঁড়ি আমি না দেখে পা দিয়েছি, সর্বনাশ আমার হবে কেন। তখন সেই কাপড় কাচ্ছে যে ও বলছে, কিছুক্ষণ আগে কেউ মনে হয় টুকটাক করে হাঁড়িটা বসিয়ে দিয়ে গেছে। তো মামা বলছে, ও ছাড়গে, কে কার নামে করেছে তা আমার কি, বলে মামা ওই পাড়ে বসেছে, বসে ওর সাথে কথা বলছে আর পা হাত এমনি জলের মধ্যে এরম করে ঘষছে, জল নিয়ে নিয়ে এরম করে ঘষছে। হঠাৎ দেখছে ঠিক মামার কোলের কাছটা এত বড় একটা রুই মাছ, এত বড় রুই মাছ, মাছটা না কিলকিল 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 করছে ঠিক মামার কোলের মধ্যে। মামা বলছে, আরে দেখ মাছ, বলে মাছটাকে গপাত করে হাতে ধরেছে। ধরে তখন মামা বলছে উঠে যে, এনে 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 মাছটা তোর কাছে রাখতো, বালতিতে রাখ। ও বলছে কি, না না বালতিতে আষ্টে গন্ধ হয়ে যাবে, তো কাপড় কাচ্ছে। বলছে, দূর তোরা আষ্টে গন্ধ, বাড়ি গিয়ে মেজে নিবি, রাখের মতো, আমি স্নানটা করে নিয়ে যাব। তখন যে কাপড় কাচ্ছিল লোকটি তখন মামাকে বলে যে, মামা এই মাছটা নিয়ে যান না, কারণ এই মাছটা করেই ওই ঘটির মধ্যে ছিল, ওই যে মানে যেটা হাঁড়ি মতো বললাম মাটির হাঁড়ি, ওই মাটির হাঁড়ির মধ্যে মাছটা ছিল। মাছটা বলছে নিয়ে যাবেন না, মনে হয় এই মাছটার মধ্যেই কোনো রকম খারাপ করে রেখে গেছে, নাহলে একটা মাটির হাঁড়ির মধ্যে একটা মাছ রেখে চাপা দিয়ে একটা সিঁড়ির মধ্যে পুকুর পাড়ে কেন বসিয়ে দিয়ে যাবে? সে কি পাগল? মানুষ মাছ খেতে পারে না? মানুষ মাছ পুকুরে ধরতে আসে আর ও একটা মাছ ওই মাটির হাঁড়ি করে ওখানে রেখে দিয়ে যাবে? তখন মামা বলছে কি, ধুর ও ছাড়তো, কে কি করছেন। মামা তো অতটা মানে ওসব টুকটাক বিশ্বাস করেন না। তা মামা কি করেছে, স্নান করে ওই মাছটা অনেক করে না করেছে, যিনি ওখানে ছিলেন মামা না শুনে মাছটাকে বাড়িতে নিয়ে আসে। মাছটাকে নিয়ে আসার পর বাড়িতে কেটেছে, স্নান টান করে এসে মাছটাকে কাটাকুটি করেছে, কেটে নুন হলুদ মাখিয়েছে, মাখিয়ে রেখে দিয়েছে। ভাবছে যাকে, আর ঝিঙের তরকারি, মামা বলছে আমি ঝিঙের তরকারি ডাল ভাত করেছিলাম, তা একা মানুষ খাই, তো যাক মাছটা 4 পিস করেছি, বেশ এত বড় মাছটা ছিল, বড় বড় 4 টুকরো হয়েছে, মানে একটা লেজা একটা মাথা আর দুটো মাঝখান দিয়ে পিস হয়েছে। এইবার মামা মানে মাছটা ভাজবে, নুন হলুদ মাখিয়ে রেখেছে, রেখে স্নান টান করে ওই মাথায় তেল দেয়। স্নান করার পর মামা মাথায় তেল দিয়ে চুল আঁচড়াচ্ছে। হঠাৎ করে ওই পাড়ারই একজন মামারই সমবয়সী এক বন্ধু মামার আসে, এসে তখন বলছে, আরে মামা, সে বন্ধু আবার তাকে মামা বলেই ডাকে, তুই তুই করে কথা বলে কিন্তু ডাকে মামা বলে। বলছে, আরে মামা কিরে, তুই মাছ নিয়ে এসছিস কোথা দিয়ে রে, দেখে তো খুব টাটকা মনে হচ্ছে। বলছে, আর বলিস না, পুকুর থেকে নিয়ে আসলাম স্নান করতে গিয়ে। তখন বলছে, বাহ, পুকুর থেকে স্নান করতে গিয়ে মাছ নিয়ে এলি। এই কথা বলতে বলতে তো মামা মাছটাকে বেশ ভালো করে ভাজে, লাল লাল করে ভেজে মামা ভাত বেড়েছে। এবার দেখো গরিব মানুষ, মামা খুব একজন বড় লোক না, বাবা নেই মা নেই, শুধু বাড়িটুকুনি আছে আর টুকটাক হোটেলে এখানে ওখানে কাজ করে সেই মামা, ঠিক আছে, আর যা পয়সা একটু হয় ওই দিয়ে কোনো রকম সবজি ডাল ভাত রেশনের চাল এই দিয়ে চলে। এবার যেই দৈনিক খাওয়ার সময় বন্ধুটা এসছে পাড়ারই, তখন মামা তাকে বলল যে, দুপুরবেলা এলি, গরিবের ঘরে এসছিস, একটু ভাত খা। তা সে বলছে, না 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 মামা, আমি বাড়ি গিয়ে খাবো। বলছে, তুই খেয়ে আসতিস তাহলে আলাদা ব্যাপার হতো, তুই যখন না খেয়ে এসেছিস তাহলে একটু ভাত খা। তো মামা আবার কি করেছে, ওকে 1 পিস মাছ দিয়েছে, মামা 1 পিস নিয়েছে, মাথাটা লেজাটা মামা রেখে দিয়েছে, রাতের বেলা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল করে খাবে। এইবার মামা কি করেছে, সেই মাছটা ওকে দিয়েছে, তা ও মুখে দিয়ে বলছে যে, মাছটা খুব ভালো তো, খুব সুন্দর হয়েছে, মানে মাছটা একদম ফ্রেশ তো, মিষ্টি জলের মাছ, খেতে খুব স্বাদ লাগছে গরম ভাতে। তখন মামা বলছে যে, খা খা খা। এবার ও খেয়েছে, মামাও খেয়েছে মাছটা, মামাও খেয়েছে। এবার কি হয়েছে, মামা খায় আর তার বন্ধুও খেয়েছে, খেয়ে তার বন্ধু বলছে যে, মামা রে আমি বাড়ি গেলাম, বিকেলে দেখা হবে।
তা মামা বলছে ঠিক আছে সন্ধ্যাবেলা আসিস, কিন্তু আসলে কি হতো, ওই মুড়ি মাখা হতো, মুড়ি মাখতো, দুজনে খেত, আরও আশেপাশে যদি কোনো বন্ধু আসতো তাস খেলা, নাহলে লুডো টুডো এসব লুডো খেলা হতো সন্ধ্যাবেলা প্রত্যেক দিনই। এইবার মামা অনুভব করছে খেয়ে দিয়ে শোয়ার পর মামার না খুব শরীর খারাপ লাগছে, খুব। এবার মামা মানে শরীর খারাপ লাগছে, মামা ভাবলো যে ওর মুখ থেকে শুনলাম মাছটা কেউ ক্ষতি করে রেখে গেছে, হতে পারে মনের ভুল। যাই হোক, মামা না সেই জিনিসটার মাথায় দেয়নি। এবার কিছু হয়নি মামার সাথে। মামা বিকালবেলা উঠেছে, উঠে দেখছে কেউ আসছে না। হ্যাঁ, অনেকক্ষণ সময় হচ্ছে, আর আসে সেই বন্ধুই আগে যে ভাত খেয়ে গেছে। তা মামার আবার কিছু একটা কৌতূহল হয়েছে যে আমার তো শরীর খারাপ লাগছিল, কিছু তো হলো না, না না ওরও কিছু হবে না। ওই যে কানে শুনেছে যেটা হাঁড়ি করে রেখে গেছে, এর মধ্যে খারাপ করা কিছু করে মাছটা, মাছ কেন কেউ রেখে যাবে, তাই না, পুকুর পাড়ে। মামা বেরিয়েছে, বেরিয়ে ওর বাড়িতে গেছে, গিয়ে বলছে কিরে গেলি না তো, বললাম আসবি। ওর কোনো সারা শব্দ নেই। তখন ওই ছেলেটার মা বলছে যে আর বলিস না রে, ওর তো শরীরটা খুব খারাপ, দেখ না দুপুরবেলা এসে ভাতও খেলো না, কথাও বলছে না, চুপচাপ শুয়ে রয়েছে। এবার বলছে চুপচাপ শুয়ে রয়েছে, তখন ভিতরে গেছে, গিয়ে তখন বলছে কি রে তোর কি হয়েছে, তখন বলছে না কিছু হয়নি রে মামা, তোর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসার পর মা আমাকে বলল খাবার খেতে, আমার শরীরটা ভালো লাগছে না, আমি না খাবো না। সে একদম না মরার মতো বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে, কথা বলছে খুব আস্তে আস্তে, মানে ও আর পাচ্ছে না। মামা তড়িঘড়ি করে ওই কাণ্ড দেখে বেরিয়ে চলে এসছে। এবার মামার মাথায় না ঘুরছে যে কি জানি ওই মাছ খেয়ে হলো না তো, ও তো ভালো আমার বাড়িতে এলো, তাহলে হঠাৎ ও এরকমভাবে নিস্তেজ হয়ে গেল কেন, ও তো ওরকম থাকার ছেলে না, এত বছর ধরে ওকে চিনি, কোনোদিন তো দেখিনি। হ্যাঁ জ্বর হলো সেইটা আলাদা ব্যাপার, হঠাৎ করে ওর শরীর খারাপ। তারপর মামা চিন্তায় পড়ে যায়, আবার 9টার দিকে একবার ওর বাড়ির দিকে যায়, গিয়ে ওর মাকে জিজ্ঞাসা করে, ওর মা বাইরে বসে উনুনে রুটি করছে, তখন জিজ্ঞাসা করে, বলছে না রে বলিস না, ও তো ওরকমভাবে গায়ে খুব জ্বর, ওরমভাবে শুয়ে রয়েছে, কথা বলছে না, বলছে রাতেও খাবো না, আর বিচ বিচ করে কি যেন বলছে। এইবার তো মামার মাথা গেছে ঘুরে, মামা কি করবে, সাথে সাথে মামা বাড়িতে ফিরে আসে। এসে কি করবে, একটা নাম্বার ছিল একজন তান্ত্রিকের, মানে মামাকে সেই তান্ত্রিক কোনো এক জায়গায় কাজে, মামা হোটেলে কাজ করতো, সেই তান্ত্রিক হোটেলে খেতে এসেছিল। সেই তান্ত্রিক আবার মামাকে দেখে অনেক কথা টথা বলেছে, বলে ওই একটা কার্ড দিয়েছিল যে কোনো দিন দরকার হলে আমাকে বলিস। মামা সেই ফোন নাম্বারটা বের করে বাইরে একজনের কাছে গিয়ে দিনে একটা ফোন করব দিয়েছে। সে তখন ফোন করে ঘটনাটা বলে, তখন বলছে ঠিক আছে তোর বাড়ির ঠিকানা দে। সেই তান্ত্রিক বলছে আমি কাল সকালে আসবো। এইবার আর মামাকে বলেছে ওই মাছগুলো খাবি না, ফেলে দি। এবার মামা কি করেছে, তড়িঘড়ি করে বাড়িতে এসে ফোন করে, বাড়িতে যখন আসে, এসে না ওই মাছ দুটো ছিল লেজা আর মাথা, ওই মাছটাকে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়েছে। আর ফেলতে ফেলতেই একটা কালো কুকুর এসে ওই মাছটাকে সাথে সাথে খেয়ে নেয়। মামা কিন্তু চোখের সামনে দেখলো কালো কুকুরটা মাছটা খাচ্ছে। যাই হোক, মামা এসে শুয়ে পড়ে। মামার প্রচণ্ড জ্বর, হঠাৎ রাতে খুব শরীর খারাপ, মামা না নড়াচড়া করতে পারছে না, মানে এত শরীর খারাপ। তখন মামা বলছে যে এরকম হচ্ছে কেন, নিশ্চয়ই ওই মাছটাকেই হচ্ছে, কারণ শুধু আমার সাথে তো না, ওর সাথেও এরকম হয়েছে, তবে ওর আগে হয়েছে, আমার মনে হয় পরে হয়েছে। খুব কষ্ট করে মামা সারা রাত একটু ঘুমিয়েছে, একটু জেগেছে, একটু উঠে বসেছে, এরকম করে রাতটুকুনি পার করে। কিন্তু যেই তান্ত্রিককে ফোন করেছিল সে না সকালবেলা আসে 9টার দিকে। সেই তান্ত্রিক আসে যখন, তান্ত্রিক তখন বলছে এসে যে কিরে কি হয়েছে, আমাকে ডেকেছিস? তখন বলছে যে বিশ্বাস করবে না, তোমাকে ডেকেছি, এরকম এরকম মাছ। আর ওই সময় যখন তান্ত্রিকের সাথে উঠোনে দাঁড়িয়ে কথা বলছে, তখন ওই কালো কুকুরটা ঠিক যেখানে মাছ খেয়েছে ওখানে এসে হুসপাস হুসপাস করে না ঘুরতে থাকে, ঘুরতে 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 ওখানেই পড়ে কুকুরটা প্রাণ হারায়, ওখানে কালো কুকুরটা মারা যায় সামনে। তখন তান্ত্রিকটা বলছে যে এই কুকুরটা কি মাছ খেয়েছে? সব বলছিল, বলছে হ্যাঁ। বলে তোরাও মারা যেতিস,
যদি আমাকে না ডাকতিস, তোর বন্ধুর বাড়ি নিয়ে চল। বন্ধুর বাড়ি নিয়ে যাই, বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে তখন একদম ঝাড়ফুঁক করে দেয়, মামাকেও দেয়, তারা তো সুস্থ হয়ে যায়। কিন্তু বলে যে ওই মাছটার মধ্যে বান মেরেছিল, বান মেরে যে রেখে গেছে সে কারোর নামে ওই মাছটাকে বান মেরে ওখানে রেখে দিয়ে গেছে। আর সেই মাছটা এনে তোরা খেয়েছিস, তোরা দুজনেই মারা যেতিস। এই ঘটনাটা আমাকে যখন মামা বলে দুদিন আগে, আমি তোমাদের সাথে কতক্ষণে শেয়ার করব সেটাই ভাবছিলাম। হ্যাঁ, ঘটনাটা হয়তো ভৌতিক না, কিন্তু ঘটনাটা খুব শিক্ষায়ন। কারণ তোমরা ভাবো, আমরা রাস্তাঘাটে অনেক সুন্দর জিনিস বা কিছু পেলে লোভ সামলাতে পারি না, আরে এত সুন্দর ফুল পরে তুলে নিয়ে চলে যাই। জানো ওর মধ্যে কি করা আছে? কখনো না, একদম সাবধান থাকতে হবে। কিন্তু রাস্তাঘাটে কারোর জিনিস ভালো লাগলে নেবে না, ভালো লাগার মধ্যেই খারাপ আছে। চলো তো প্রিয় দর্শক বন্ধুরা, এবার আমরা যে তৃতীয় ঘটনাটা শুনবো, অ্যাকচুয়ালি এটা দ্বিতীয় বলা যায়, কারণ আমাদের তিলোত্তমাকে নিয়ে ওটা আমি কোনো ঘটনা বলিনি। ওটা আমি শুধুমাত্র এটাই বলেছি, যেরকম নৃশংসভাবে হত্যা করেছে, তার আত্মা মুক্তি পায়নি অথবা শান্তি পায়নি, সে হসপিটালেই রয়েছে। আচ্ছা, এবার আস্তে আস্তে তোমরা শুনতে পারবে সোশ্যাল মিডিয়ার তরফ থেকেই যে ভয় লাগছে, ঘুরে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে, অশরীরীর একটা গন্ধ পাওয়া যাচ্ছে, সব রিপোর্ট আসবে আস্তে আস্তে। শুধু অপেক্ষায় থাকো, আর সেদিন বলবে যে সোনাদি কি বলেছিল। আচ্ছা, এবার আমরা যে ঘটনাটা বলবো, ঘটনাটা শুনে দেখে নাও। এখানে আমি নাম্বারটা হাইড করে দিচ্ছি। এই দেখো, আমাকে ঘটনাটা পাঠিয়েছে গতকাল, আমি ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি, কিছুটাই পড়ে বলছি। আমি মোহন, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর, জেলা গ্রাম হচ্ছে ভবনপুর। আমি আজকে কিছু ঘটনা বলতে চাই। আমি আপনার চ্যানেলে রোজই আপনার কথাগুলো মন দিয়ে শুনি। আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাকে বলি। তখন ঘটনাটা ঘটেছিল তখন 2017 মে মাসে আমার পড়াশোনা ছেড়ে আমি কাজে চলে যাই। 2017 মে মাসে ভাইটি পড়াশোনা শেষ করে কাজে চলে যায়। আচ্ছা, কাজে যাই। আমি যেখানে কাজ করতাম সেটা হচ্ছে ধুলাগড়, হাওড়া ধুলাগড়। আচ্ছা, হাওড়াতেই তো ধুলাগড়। আচ্ছা, কাজে যাবার পর 15 দিন মতন ভালোভাবেই আমার কাজের জায়গাটা পছন্দ ছিল, খুব ভালোভাবে কাজের জায়গাটা পছন্দ হয়েছিল। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে একজন দাদার মুখ থেকে শুনতে পেলাম কোম্পানির রুমে একটা ছেলে গলায় ফাঁসি দিয়ে মারা গেছে। হঠাৎ এই কথাটা শুনে আমার বুকের মধ্যে একটা ভয় ধরে গেল। তখন সেই দাদাটাকে জিজ্ঞেস করলাম, কে করলো, মানে কে ফাঁসি দিয়েছে, কে? তখন জানা গেল আমি যেই কাজ করতাম সে আমার সাথে হেল্পারি করতো। ভাবো, যে হেল্পারি করতো আমাদের এই ভাইয়ের সাথে মোহন, তার হেল্পার গলায় ফাঁসি দিয়েছে। আমি দৌড়ে গিয়ে যখন দেখলাম রুমের মধ্যে লাশটা ঝুলে আছে, যখন দৌড়ে যায় তখন দেখছে লাশটা ঝুলছে। তার 2 ঘন্টা নাগাদ পর পুলিশ আসে, 2 ঘন্টা পর। তারপর কোম্পানির লোকজনকে জিজ্ঞেস করা হয়, জানা গেল ছেলেটি আত্মহত্যা করেছে। পুলিশ লাশটাকে পোস্টমর্টমে নিয়ে যায়। আচ্ছা, নিয়ে যাওয়ার সেই দিন সারা দিন কেমন একটা লাগছিল। স্বাভাবিক হবেই, যে হেল্পার, যে তার সাথে থাকে, কাজ করে, একান্তই সব সময় থাকতো, সেই ছেলেটি গলায় দড়ি দিয়ে মারা গেছে। এটা সত্যিই তো একটা ভয় বলো, যে কোনো শরীরের মধ্যে একটা অস্থিরতা হবেই। কিন্তু কথা বলছিল সেই দিন, কিন্তু কিছু কথা বলেছিল। এইবার কথাটা শুরু হচ্ছে, আমাদের যে এই মোহন ভাইকে সেই হেল্পার ছেলেটি কিছু কথা বলেছিল মৃত্যুর আগের দিন রাতে বসে। হ্যাঁ, বলেছিল যে খুব কান্নাকাটি করছিল। তখন মোহন ভাই ছেলেটিকে বলেছিল, তুমি কাঁদছো কেন? তখন ছেলেটি বলেছিল, আমি একটি মেয়েকে ভালোবাসতাম, সেই মেয়েটির বিয়ে ঠিক হয়ে গেছে, মেয়েটি অন্যত্র বিয়ে করবে। তখন মোহন ভাই তাকে অনেক করে বুঝিয়েছিল। তারপরেও ছেলেটি কিন্তু অনেক বোঝে, ছেলেটিও বোঝে। কিন্তু পরের দিন যখন মালিকের মুখ থেকে শোনে যে সেই হেল্পার গলায় দড়ি দিয়েছে, একটা ভয় তো থাকতো। কিন্তু ঘটনাটা ঘটে সেই দিন রাতে। থেকে বড় কথা হলো, মোহন ভাই বলছে, আমি যখন
আমার রুম থেকে বেরিয়ে আমি আসছি, হঠাৎ করে আমি দেখছি যেই ঘরে ভাইটি সুসাইড করেছে, চোখ যায় আমার। আমি দেখি ওই ঘরে সেই ভাইটি জানলা দিয়ে হাত বাড়িয়ে আমাকে ডাকছে যে আমাকে মোহন ভাই বাঁচাও, মোহন ভাই আমাকে বাঁচাও। দুবার এই কথা বলে। মোহন ভাই সাথে সাথে ওখান থেকে ছুটে চলে আসে, যারা আরো ওখানে কাজ করে ছেলেরা ছিল রুমে, তাদেরকে এসে বলে। তারা বলছে চল তো দেখি। যখন তারা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওই রুমের জানলা দিয়ে যখন সবাই দেখার চেষ্টা করে, তখন দেখছে না, রুমে তো কেউ নেই, কেউ নেই। তারপর ভয় পেয়ে ভাই কিন্তু ওখান থেকে কাজ ছেড়ে দিয়ে তার বাড়ি মেদিনীপুর চলে যায়। ভাই বলে দিদি ভাই এই ঘটনাটা একদম বাস্তব ঘটনা, একদম বাস্তব। তাহলে তোমরাই ভাবো দর্শক বন্ধুরা, সামান্য একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো, সেই আঘাত সেই কষ্ট সে সহ্য না করতে পেরে সেই মেয়েটার অন্যত্ব বিয়ের কারণে যদি ছেলেটা গলায় দড়ি দিয়ে সুসাইড করে, তার আত্মা যদি সেই রুমের মধ্যে থেকে থাকে, অনেকে দেখেছে, পরেও মোহন ভাই খবর পেয়েছে বন্ধুদের মারফতে যারা ওখানে কাজ করতো ফোনে যে তার আত্মা ওখানে থাকে, বাঁচাতে বলে। তাহলে ভাবো তো আমাদের তিলোত্তমার আত্মা কেন হসপিটালে থাকতে না পারে, কেন আমাদের তিলোত্তমার আত্মা ওখানে না ঘুরতে পারে? তাকে তো নৃশংসভাবে হত্যা করেছে, একজন না বহুজনে। আর এই ছেলেটি তো নিজে থেকে সুসাইড করেছে, তারপরেও তার আত্মা ওখানে রয়েছে। বুঝতে হবে আমি তোমাদের কি বলতে চাইছি। আর যেই দিনকে তোমরা শুনতে পারবে যে সত্যিই তো তার মনে হচ্ছে তার অস্তিত্ব ওখানে আছে, সেদিনকে আমাকে বলবে তোমরা এসে। আমি কিন্তু কোনো গুজব রটাচ্ছি না, এটা বাস্তব, এটা হয়। কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটার, যেটুকুনি আমরা ভূত প্রেত নিয়ে এত নাড়াঘাটা করি, অসংখ্য বই পড়ি, অসংখ্য ঘটনা আসে, জানি কি হতে পারে, সেই পরিপ্রেক্ষিতে আমি কথাটা বললাম। যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে আসবো, আশা করি যারা বোঝার তারা ঠিক বুঝেছো আমি কি বলতে চাই, আর যারা বুঝুনি তারা বোকার মতো কমেন্টস করবে, আমি তাদের উত্তর দেবো না। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। এখন ওয়েদারটা খুবই খারাপ। দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আজকের মতো টাটা, গুড নাইট, চলো।